দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। প্রতিটা মানুষই সৌভাগ্যের সন্ধান খোঁজার জন্য মরিয়া চেষ্টায় করছে। সবাই চাইছে তাদের জীবনে, তাদের সংসারে, তাদের পরিবারের কঠিন সময়টা কবে পেরিয়ে যাবে। আমরা বাঙালিরা, আমরা সনাতন ধর্মীয় প্রত্যেকটি মানুষ কিন্তু ঈশ্বরের পায়ে, ঈশ্বরের চরণে নিজেকে নিয়োজিত করে দিয়েছি। তাই আমরা কিন্তু কোনো পুজোকে বাদ দিই না, সেটা লোকনাথ পুজো, কালী পুজো, বিপত্তারিণী, রথযাত্রা, সবটাই কিন্তু নিজেদের মতো করে নিজেদের ঘরে প্রার্থনা করে আমাদের কষ্টের কথা জানাবার জন্য কিন্তু আমরা উঠে পড়ে লেগেছি বা উঠে পড়ে যাই। কিন্তু মনে রাখতে হবে যে কঠিন সময়, এই পরিস্থিতিটা যদি কাটাতে চান তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আমাদের জীবনে যদি ভগবান সবটাই সহজ করে দিত তাহলে লড়াই বা যুদ্ধ কোনো কিছুই হতো না। তাহলে কেন হিংসা, দেশ বিদ্বেষ কি করে থাকতে পারতো? একজন রাজা যদি পরবর্তী রাজ্য অনায়াসে পেত তাহলে যুদ্ধ ঘোষণা কোনোদিনও হতো না। তাই আপনাদের বুঝতে হবে, আপনি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছেন, যেটা মনে হচ্ছে আমি আর নিতে পারছি না, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমার কি ভালো সময় কোনোদিন আসবে না, আমার কি কঠিন পরিস্থিতি কোনোদিন কাটবে না, আমার এই কঠিন পরীক্ষার জীবন কি সারা জীবন দিতে হবে, তাদের জন্য বলি হতাশ বা নিরাশ হবেন না। কারণ ভগবান রাতের পরেই দিনের সূর্যকে ওঠায়, এবং দিনের সূর্য যারা যারা নতুনভাবে দেখছেন তাদের মধ্যে হয়তো 50% মানুষ সঠিক সময় সন্ধান পেয়েছেন, আর 50% মানুষ এখনো কষ্ট করে যাচ্ছেন। যদি আপনার জীবনে কঠিন সময় কিছুতেই পেরাচ্ছে না, আপনি আর্থিক দিক দিয়ে মারাত্মক ডুবে যাচ্ছেন, আপনি ব্যবসাদার, ব্যবসাদার ভাই বোন জ্যাঠা কাকা অনেকে আছেন, আমি এমনও দেখেছি যে রমরমা চালা মুদিখানার দোকান বন্ধ হতে চলেছে। আপনার জীবনে এক কঠিন পরিশ্রম, কঠিন পরিস্থিতি, কঠিন সময় এসে হাজির হয়েছে। আপনি কি করে ওই ধার থেকে বেরাবেন বুঝে উঠতে পারছেন না। আপনার সন্তান আপনাকে নিয়ে প্রচন্ড পরিমাণে মারধর করছে, অশান্তি করছে, জোর করছে, টাকা দাও। এই কঠিন পরিস্থিতি কি করে কাটাবেন আপনি? তার জন্য অবশ্যই জয় পরাশর অনুষ্ঠান দেখতেই হবে। কারণ আমার প্রোগ্রাম মানে সবসময় মনে রাখবেন, একটা না একটা বিশেষ নয় বিশেষের থেকেও বিশেষ আলোচনা কিন্তু থাকে। তাই আজকের বিষয়, যেহেতু এই মাসটা কি, এই সপ্তাহটা একটা মারাত্মক ভালো সপ্তাহ, যেই সপ্তাহের কালকে আছে বিপত্তারিণী ব্রত, তারপরে উল্টো রথযাত্রা, আর তারপরে আছে কিন্তু আমাদের পর শ্রাবণ মাসের প্রতিটা সোমবার। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের সনাতনীদের জন্য। তাই আজকে একটা এমন এমন দেবতার কথা বলবো, এমন টোটকার কথা বলবো, যে যে নিজে চাইলে বা যার আশিস কৃপা পেলে আপনি কঠিন সময় পেরিয়ে যেতে পারবেন। আজকের বিষয়, শ্রাবণ মাসেই করুন তবে কঠিন সময় পেরিয়ে যাবে। শ্রাবণ মাসেই করুন তবে কঠিন সময় পেরিয়ে যাবে। হ্যাঁ, কি করবেন? একটা শ্রাবণ মাসের টোটকা, যেটা আপনাকে 4টে শ্রাবণে করতে হবে, বা শ্রাবণ মাস জুড়ে করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আসবো সেই বিষয়বস্তু নিয়ে। দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। বলুন, জানবেন কার সম্বন্ধে? স্বামীর নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় যদি বলেন। জন্মস্থান কোথায়? রানাঘাট। আমি বলছি, আপনি একবার মিলিয়ে নেবেন, ঠিক আছে, যে আমি ঠিক না ভুল ধরতে পেরেছি কিনা। এখানে 1-3-1999 সাল, তাই তো? সকাল 7টা, রানাঘাট। অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম দেখছেন? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ও, আপনার বৌমা এসেছিলেন? আচ্ছা, তা বৌমা লাইন ধরে আপনাকে দিল, আপনি আপনার ছেলের জন্য জানবেন, তাই তো? তা কেমন লাগে অনুষ্ঠানটা? কতদিন ধরে দেখছেন? আচ্ছা, 2-3 বছর রেগুলার দেখছেন। কেমন লাগছে অনুষ্ঠানটা দেখতে? সেটা আমি বলবো, কিন্তু একটা কথা, আমি একটু কথা বলি, এগুলো আমি বলবো, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন যে 2-3 বছর টানা একটা মানুষের প্রোগ্রাম দেখে যাচ্ছেন এবং সেটা কন্টিনিউ দেখে যাচ্ছেন, তো এই 2-3 বছরে তো মানুষের সময় বদলেছে, সাল বদলেছে, সবই তো বদলেছে, কিন্তু আমার মধ্যে কোনো বদল দেখতে পেয়েছেন?
যে 2022 সালে যে হয় না যে প্রোগ্রাম করতে করতে যখন প্রচুর লোক হয়, অর্থ বাড়ে, জ্যোতিষীরা অহংকারী হয়ে গেছে, কথা এখন বেশি বলে না, খ্যাট খ্যাট করে, এরম কখনো আমার মধ্যে দেখতে পেয়েছেন? এটাই এটাই যে আপনি 2 বছর কেন, একদম 2 বছর কেন 20 বছর দেখলেও জয় পরাশর পরিবর্তন কোনোদিনই হবে না। জয় পরাশর ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু নিজে কোনোদিন পরিবর্তন হবে না। চলুন, আপনার ছেলের জন্মবার সোমবার, আপনার ছেলের জন্মবার সোমবার না, আমি আবার বলছি 1 মার্চ, যেটা আপনার ওয়াইফ বললেন, আপনার বৌমা বললেন 1 মার্চ 1999 সাল। আবার বলছি 1 মার্চ 1999 সাল সকাল 7টা। তাহলে এর জন্মবার সোমবারই হবে। ভালো করে ভাবুন, 1 মার্চ 1999, তাহলে 1/9/1999 সাল, জন্মবার বুধবার। এবার ঠিক এলো, দেখুন আপনি ভুল দিলে আমি ভুলই বার করবো। চলুন, প্রথম কথা বলবো, লিখে রাখুন, কন্যা লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে? আচ্ছা, এর মাথা প্রথমে ঠান্ডা রাখতে হবে। ইদানিং খুব রেগে যাচ্ছে, মাথা গরম করে ফেলছে, বাড়ির লোক বোঝালে বললে শুনবে না, বাইরের লোক যা বলবে সেটা মাথার মধ্যে নিয়ে চলবে। এছাড়া হঠাৎ করে টাকা পয়সা নষ্ট করতে পারে, হঠাৎ করে টাকা পয়সা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখতে পারে, হঠাৎ করে কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, হঠাৎ করে ওর জীবনের নেশা ভাঙের মধ্যে যুক্ত হতে পারে। মানে ওর জীবনের, আমি জানি আপনি 2 বছর দেখছেন, আমার কথাটা আগে শুনুন, চুপ করে শুনুন আমি কি বলছি। আপনি 2 বছর অনুষ্ঠান দেখছেন, কিন্তু আপনার আসার মতো সময় হলো না। বাট আমি আপনাকে আজকে সবটা বলছি, যখন ওর ধ্বংসের 90% হয়ে গেছে, 90% অলরেডি ও ধ্বংস হয়ে গেছে, ওর শরীর ভালো যাবে না, আগামী দিনে ওর লিভার প্রবলেম ভুগবে, লিভারে ঘা হবে, যেটা পাতি ভাষায় খুব ক্রনিক রোগ বা দুরারোগ্য রোগ বলে, আমি রোগটার নাম বলতে চাইছি না। এছাড়া এখানে কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, কালা জাদু করা আছে, এবং বাড়ির থেকে দূরে চলে যাবে, কথা কানে নেবে না যতক্ষণ ওর পকেটে ওর কাছে টাকা থাকবে। কিছু বাজে বাজে লোকরা ওর চারদিকে মাছির মতো ঘোরে। অতএব এখানে মারাত্মক ধ্বংস হয়ে গেছে 90%, এবং অর্থ নষ্ট করবে, ধার দেনায় ডুবে যাবে, কারোর কথা শুনবে না, বাড়িতে খারাপ ব্যবহার করবে, বাড়ির লোক বোঝালে শুনবে না। কি করবেন একে নিয়ে? আজকে 9 করে 27 বছর বয়স, যেখানে এখনো ছোটার কথা, স্ট্যান্ড হওয়ার কথা, সংসার করার কথা, আরো কি করে ঘরটা বাড়াবো, পাকা করব, এটা কিনবো, ওটা কিনবো, এটা ভাবার কথা, সেখানে ও জীবনটাকে নষ্টের পথে পা বাড়িয়ে দিয়েছে। আমি কি ভুল বলছি? আমি কোনটা ভুল বলেছি? কিন্তু ভুলটা আপনার, যে আপনি আজকে 2 বছর অনুষ্ঠান দেখছেন, সবাই বলে কাজ পেয়েছি, গেছি, ভালো আছি, বাট আপনার কিন্তু আসার সময় হলো না। কেন জানেন? কারণ ভগবান তো ধ্বংস লিখে দিয়েছে, আপনি সৃষ্টি চোখে দেখতেই পাবেন না। আপনি সৃষ্টি কি করে দেখবেন? রানাঘাট থেকে পায়রাডাঙ্গা, আপনার ওখানে চাকদা, ওদিকে কৃষ্ণনগর, ওদিকে করিমপুর, সবাই ব্যারাকপুর চলে আসছে, সবাই ব্যারাকপুর চলে আসছে, কিন্তু আপনার সময়, আপনার বাড়ির ওপরে কালা জাদু, কোনো মহিলার দ্বারা ক্ষতি করা, আপনাকে বাড়ির থেকে বেরাতেই দিচ্ছে না। আপনি কোথায় যাবেন? একটু কবিরাজ বাড়ি, একটু ঠাকুর বাড়ি, একটু জল পোড়া, একটু তেল পোড়া, তাতে কোনো রেজাল্ট আপনি পাবেন না। আমি কি ভুল বলছি? কোনটা ঠিক বলেছি বলুন? আপনি তো মা হন, 24টা ঘন্টা চোখের সামনে ওকে দেখছেন, ওর এই অধঃপতনটা আপনি ভালোভাবে নিতে পারছেন? ওটা শুরু, জানেন তো, মানুষের যাওয়ার আগে একটুখানি তাকে ভালো দেখতে লাগে, বাড়াবাড়ি বাড়ে। ওর লিভার নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ও নিজে ফিল করছে, তাই কমানোর চেষ্টা করছে, কিন্তু আদেও সেটা নয়, ভেতর ভেতর কিন্তু ড্যামেজ অলরেডি হয়ে যাচ্ছে।
আমি তো বলছি তো, আমি কি বললাম যে অলরেডি ভেতরে ব্যথা করছে, ও নিজে ফিল করছে, তাই কমানোর চেষ্টা করছে, কিন্তু কমবে না। 2 মাস পর থেকে আরো বাড়তে শুরু করবে। এবার আপনি দেখুন আপনি কি করবেন। খরচা খরচা আগে না জীবন আগে? অঙ্ক আগে না উত্তর আগে? আপনি তাহলে আপনার ছেলের জিনিসটা আমি একটা কথা বলি শুন, এখানে কোনো কান্না কাটি, গরিব খারাপ এসবে শোনার জায়গা নেই। কারণ যার যা সমস্যা তাকে সোজাভাবে সমাধান করতে হবে, করতে না পারলে আসবেন না। কারণ ক্যান্সার রোগ কারোর বাড়ি দেখে ঢোকে না, যে বড় লোক এর বাড়িতে ঢোকো, এ গরিব লোক এ বাড়িতে ঢুকবো না, তা কি ঢোকে? 1 2 নম্বর কথা, ডাক্তার রোগ না দেখে ওষুধ দিতে পারে না। আগেই কত খরচা, আজ যে 90% খারাপ হলো কার জন্য হলো? নিজের জন্য হলো আর আপনার জন্য হলো। আজ যে খারাপ দিকে চলে যাচ্ছে কার জন্য হচ্ছে? সময়ের জন্য হচ্ছে। পৃথিবীর সবকিছুর পরিমাপ টাকা দিয়ে করা যায় না, আগে অঙ্ক তারপরে উত্তর। যদি ছেলেটার ভালো রূপ দেখতে চান তাহলে যোগাযোগ করবেন, সেটা পরের কথা। আপনি জোগাড় করতে পারলেন না তো এমনিও আসতে পারছেন না, তাতে কি আপনার ছেলে ভালো হয়ে যাচ্ছে? তাহলে শুনুন, একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা জমি বাড়ি সোনা গয়না সব পড়ে থাকবে, মানুষটার কোনো বড় রোগ এসে গেলে বা অসুস্থ হয়ে গেলে আপনাকে তখন ধার করেই ওকে ঠিক করতে হবে। এটা লিখে রাখুন আজকে আমার কথাটা। টাকার জন্য পেঁচাচ্ছেন তো, কাল যখন পেটের ব্যথাটা শুরু হয়ে লিভারে ঘা হয়ে যাবে, সেখান থেকে ক্রনিক রোগ হবে, আপনি মিলিয়ে রাখুন। আর এই প্রোগ্রামটাকে রেকর্ড করে রাখুন, সেদিন আপনি বলবেন যে আমি কি ভুলটা করেছি। আমার যা বলা, আপনি কি আমাকে একটা কথাও জানিয়েছেন ছেলের সম্বন্ধে? তাহলে যেই ডাক্তার রোগ ধরতে পারে সে ভালো ওষুধ দিতেও জানে। এবার আপনার সন্তান, কারোর স্বামী, কারোর বাবা, কিভাবে আপনি তাকে সারাবেন আপনার ব্যক্তিগত। আমি টাকার মার্জিন থেকে ক্লায়েন্টদের ডাকি না, আগে রোগ দেখি তারপর তার ওষুধ বলি। ভালো থাকুন, ভালো থাকুন, একদম। আগে ইমিডিয়েট দেখান, আজকে হবে না, পরের সপ্তাহে দেখালে রোববারে ফোন করবেন। পরের সপ্তাহে যদি আপনি ব্যারাকপুর দেখাতে চান তাহলে সোমবার বসি, রবিবারে ফোন করবেন। ওখানেই শুনুন না, এতটা ব্যস্ততা কেন? টিভিতে ভিজিট বলা হয় না কোনোদিন। ভালো থাকুন। দেখুন, মানুষ এই টাকা 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 দিতে হবে করে না তাদের ভবিষ্যৎটাকেই নষ্ট করে। টাকা দিতে হবে, টাকা লাগবে, গেলেই টাকা লাগবে, লাগবে না। পৃথিবীতে কোথায় টাকা ছাড়া আপনি কি পাবেন আমায় বলতে পারেন? আপনি 200 টাকা নিয়ে বাজারে যাবেন আর আপনি ভাববেন ব্যাগ ভর্তি করে 500 টাকার সমান বাজার করব, কোথায় পাবেন আপনি? কোথায়? এটা কি 1980 সাল? এটা 2026 সাল। অর্থ ছাড়া পৃথিবীতে কেউ আপনাকে কোনো জায়গায় এন্ট্রি দেবে না। ভগবানের মন্দিরেই দেয় না। তারাপীঠ যান, কালীঘাট যান, দক্ষিণেশ্বর যান বা পুরীর মন্দির যান, যেখানে টাকা, যে যত টাকা দেবে তাকে আগে থেকে ঢুকিয়ে দেবে। আর যে টাকা দিতে পারবে না তাকে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। কামাখ্যা মন্দিরেও তাই, যত আপনি ভিআইপি টিকিটের টাকা দেবেন আপনি আগে ঢুকবেন, আপনি জেনারেল থাকবেন 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা হতে পারে। তো এই পৃথিবীতে টাকা ছাড়া কিছু হয় না। ভগবান টাকা কি নেয়? ভগবান টাকা নেয় না, টাকা মানুষ নেয়, যার ফলে সেই পবিত্র স্থানটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। যে কোনো পুণ্যতিথি পুণ্যভূমি পবিত্র স্থান নষ্ট হয় একমাত্র সেখানকার মানুষ এবং পরিবেশের জন্য, আর কিচ্ছু নয়। ভগবান যেখানে যেমন ছিল আজও সেখানে তেমনই বিরাজমান, কিন্তু সেখানে অবস্থিত মানুষজন, সেখানে অবস্থিত টাকার লোভীরা সেই পবিত্র স্থানটাকে অপবিত্র করে চলেছে। দেখেন সেকেন্ড কলার তো আছে। নমস্কার। মেদিনীপুর থেকে। জানবে কার সম্বন্ধে ভাই? চলো তোমার নাম বলো, ডেট অফ বার্থ বলো। দেবপ্রিয় গায়েন। আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 17/5/1987। সময় বলো। জন্মস্থান কোথায়? মিদনাপুর। লেখো তোমার জন্মবার রবিবার। আচ্ছা, এবার মেন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখো।
কর্কট লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বষাঢ়া। প্রথম কথা বলবো, তোমার জন্মচারটা একটা বৃহস্পতির খুব ভালো প্রভাব আছে। এই বৃহস্পতির প্রভাব থাকার দরুন তুমি খুব কর্তব্যপরায়ণ, শৃঙ্খলা পরায়ণ, মানুষকে সম্মান রেসপেক্ট করা, এবং তোমার মধ্যে রাগ ব্যাপারটা কিছু নেই। তুমি যে কোনো ভুল মানুষের চটজলদি ক্ষমা করতে পারো, এবং তুমি কখনো কারোর সাথে ঝগড়া, অশান্তি, ঝামেলা করতে পছন্দ করো না, তাই তো? একদম। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার মেনলি দুটো প্রবলেম। এক হচ্ছে এখানে ব্যবসা করার চার্ট, এই জন্মচারে চাকরি ভালো হবে না, ব্যবসা করার চার্ট। আর বিয়েতে বিশাল বাধা। বলছে বিয়েতে বাধা কেন? তোমার লগ্নে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে। এই মাঙ্গলিক যোগ থাকার জন্য দুটো প্রবলেম দেয়। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, লেট ম্যারেজ করায়, পাত্রী পছন্দ হয় না, যোগাযোগ এসেও ভেঙে যাবে, এটা একটা বড় ইস্যু। আর একটা প্রবলেম কি, যদি কোনো কারণে তোমার বিয়ে হয়ে গেল, সেখান থেকে মামলা মোকদ্দমা ঝড়ও আসতে পারে। তো তোমার কি বিয়ে হয়েছে? একদম একদম। ওই যে মানে প্রথমবার একটা বিয়ে তুমি করেছো, সেটা তোমার ডিভোর্স হয়ে গেছে, এবং আর একবার যে বিয়েতে বসবে তাতে তুমি নয়তো তুমি ভালো পাত্রী পাচ্ছ না, আর নয় তোমার মন থেকে বিয়ে ব্যাপারটাই উঠে গেছে। একদম। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার ব্যবসার স্থান ভীষণ ভালো, আর চাকরি করলে জীবনে একাধিকবার কর্মের পরিবর্তন হতে পারে। স্টেবিলিটি বা সাকসেস বা স্যাটিসফ্যাকশন এগুলো পাবে না। তুমি কি করো, চাকরি না ব্যবসা? প্রথমে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। ওকে। সেখান থেকে ভর্তি হয়ে মানে বারবার কোনো স্যাটিসফাইড হচ্ছিলাম না। একদম, তোমার সেটাই তো বললাম। ভেরি গুড। একটা সময় বাড়িতে বসেছিলাম, তারপরে বাড়ি থেকে মা বললো, বাবা বললো একটা ছোটখাটো কোনো ব্যবসা শুরু কর। তো তখন একটা বাবার কথাতেই একটা ছোটখাটো ব্যবসা শুরু করলাম। একদম। তো সেখান থেকে মোটামুটি ভালোই চলছে। একদম। তাহলে কি বললাম, এটা ব্যবসা করার চার্ট। দেখো জন্ম চার্ট অনেক কিছু বলে দেয় ভাই। যদি তোমার জ্যোতিষীটা ভালো হয়, অঙ্কটা পারফেক্ট হয়, আর তোমার ডেট অফ বার্থটা সঠিক হয়, সব বলা যায়। কিন্তু কেউ যদি বাড়িতে বসে বসে ভাগ্য কবে বদলাবে, ভাগ্য মানে হরিকীর্তন করে, তাহলে ভাগ্য জীবনে বদলাবে না। ভাগ্যকে বদলাতে গেলে সেই ভাগ্যের অধিকারী মালিককে কারো কাছে যেতে হবে, প্রতিকার নিতে হবে, তবেই ভালো থাকবে। ভালো থেকো। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলো। আমার চেম্বারে? আচ্ছা, কোন চেম্বারে এসেছিলেন আপনি? আমার জন্য যাইনি, ভাইয়ের জন্য গিয়েছিলাম, আমি এবং মা। আচ্ছা। মেচেদা চেম্বারে গিয়েছিলাম 2025 এর আমরা এই আচ্ছা, মানে 2025 সালে তোমার মায়ের সাথে মেচেদা চেম্বারে এসেছিলে? সেটা কার জন্য, তোমার? কার জন্য, তোমার জন্য এসেছিলে? ভাইয়ের বিষয় কেন, ভাইয়ের কি সমস্যা ছিল? ভাইয়ের সমস্যা বলতে গেলে মানে অনেক, মানে আমাদের জন্য ছিল সেটা অশান্তির কারণ, মানে ভাই ছিল অশান্তির কারণ একটা সময়। আচ্ছা। কারণ একটা সময় পর পড়াশোনা ঠিকঠাক করছে, পড়াশোনা কমপ্লিট করলো, পড়াশোনা কমপ্লিট করার পরে আস্তে আস্তে মানে একটু বন্ধু সঙ্গত, মানে মানে বন্ধু বলতে গেলে ভালো বন্ধু নয়, মানে মানে নেশা ভান করে বা মানে বিভিন্ন ধরনের গাঁজা, সিগারেট, যা যা বলে নেশা জিনিস সমস্ত কিছু তারা ব্যবহার বা খায়। আচ্ছা, মানে ভাই ওইরকম একটা গ্রুপে ঢুকে পড়েছিল? হ্যাঁ, প্রথমে ওই বিষয়টা ছিল না, যখন পড়াশোনা শেষ করলো তখন আস্তে আস্তে বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ করে বন্ধুর সঙ্গে তো বাড়ির সঙ্গে তো পড়ে গেছে। পড়ে গিয়ে সেখান থেকে নানা রকম নিজেও নেশা ভান শুরু করেছে, মানে মানে যা হয় তাই করতো আর কি, অশান্তি করতে পারছে, নেশা করে এসে। আর তাছাড়া মানে প্রচুর মানে, তো এই সমস্যা নিয়ে তোমরা আমার কাছে মেচেদায় দেখাতে এলে? হ্যাঁ, বাড়ি থেকে টাকা নিচ্ছে, আমার থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিয়ে বাইরে গিয়ে নষ্ট করছে। আচ্ছা। বাড়ি থেকে বেশি বাইরে থাকতে হচ্ছে, বাইরে কাটাতে। বুঝতে পেরেছি। তাছাড়া আবার একটা মহিলার সঙ্গে জড়িয়ে পড়ে গেছিল, মানে তাও মহিলাটা বিবাহ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, মানে ডিভোর্স করতে গেলে তারপর মানে প্রথমবার ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বার বিয়ে করার পরে সে আবার তার হাজবেন্ড মারা গেছিল। ও বাবারে। দ্বিতীয়বার সে বিধবা হয়ে গেছিল, সেই মহিলার সাথে ও যুক্ত হয়ে গেছিল আমার। মানে তোমার ভাই এতগুলো সমস্যার মধ্যে আগলে ছিল, নেশা, ভাঙ, মহিলা? বললাম প্রথমে ভাই একটা
সময় পুরো অশান্তির কারণ ছিল বাড়িতে। ওকে ওকে ওকে। ভীষণভাবে অশান্তির তো কারণ। ভাইয়ের জন্যই তোমরা আমার মেচা ক্যাম্পে এসেছিলে? হ্যাঁ, ভাইয়ের জন্য আমরা সোমবারে গিয়েছিলাম, হুম। কিন্তু 2025-এর মধ্যভাগে ওটা যখন গিয়েছিলাম ওটা দ্বিতীয়বার গিয়েছিলাম। দ্বিতীয়বার? 2025-এর প্রথম ভাগে একবার গিয়েছিলাম, ভাইয়ের সম্পর্কেই গিয়েছিলাম। আচ্ছা কারণ 2024-এর মধ্যভাগ থেকে এই অশান্তির কারণ শুরু হয়েছিল। আচ্ছা তো যখন মা আপনার টিভি দেখতে হয়, টিভিতে আমরা প্রোগ্রাম দেখতো, প্রোগ্রাম দেখার পরে আপনার সাথে কথা বলেছিল। ওকে কথা বলার পরে আপনার চেম্বারে গেলাম, আমি এবং আমার মা গিয়েছিল, দুজনে আচ্ছা। গিয়েছিলাম। 2025-এর প্রথম ভাগের কথা বলছি। হুম হুম প্রথম ভাগে যাওয়ার পরে সেখানে আপনি যে যা যা বলেছিলেন, মানে আপনি মানে যেগুলো ঘটেছে সেগুলোই বলেছেন, একদম পুরো তাই তো বলবো, সঠিকভাবে বলেছিলেন। তাই তো বলবো। তখনও আরো কিছু বলেছিলেন যে অ্যাক্সিডেন্টের যোগ আছে হুম। বা আইনি জটিলতায় জড়িয়ে যাবে, এগুলো হুম। বলেছিলেন। হুম কিন্তু তখন আর্থিক কারণে আর সঠিকভাবে করা হয়ে ওঠেনি, প্রতিকারটা আচ্ছা নেওয়া হয়নি আর কি। আচ্ছা। কিন্তু তার 2 থেকে 3 মাস পর আর মামলা চেম্বার আবার গিয়েছিলাম। আবার? হ্যাঁ, আবার গিয়েছিলাম। মানে তোমরা তো প্রতিকার করোনি বললে, তাহলে আবার এলে কেন? না, প্রতিকার তখন করা হয়নি, কিন্তু ওই 2-3 মাস পরে যখন গেলাম, হুম। আর ওই 2-3 মাসের মধ্যে আপনি যে কথাগুলো তার আগে তো যা হয়েছে হয়েছে, হুম। সেগুলো তো আপনি বলেছেন, এবং পরবর্তীকালে যা হবে এবং ভবিষ্যতে যা ঘটবে সেটাও বলে দিয়েছিলেন। তো ওই 2-3 মাসের মধ্যে সেগুলোই ঘটে গেছে, তাহলে আইনি জটিলতায় পড়েছে। মানে 2-3 মাস আগে আমি যা যা আরো প্রেডিকশন করেছি এগুলো হতে পারে, সেগুলো ঘটে যাচ্ছিল, তাই তোমরা মনে করলে যে না আর একবার যেতেই হবে, তাই তো? তখন মানে আপনার তখন মা বাধ্য হয়ে আপনার সময় গিয়েছিল। আসলে প্রথমে বাবা রাজি হচ্ছিল না, বাবা এই বিষয়ে কোনো মতামত ছিল না বাবার আসলে। মানে বাবা কি টাকাটা দিতে রাজি হচ্ছিল না কাজ করাবার জন্য? ওকে আমার আসলে এই বিষয়ে তেমন বিশ্বাস ছিল না, বিশ্বাস থেকে মতামত দেয়নি। তো মা আমি জোরপূর্বক আপনার চেম্বারে গিয়েছিলাম, এবং মা যে কোনো উপায়ে, আমি এবং মা যে কোনো উপায়ে আর্থিক মানে জোগাড় করে আপনার চেম্বারে টাকাটা দিয়েছো? প্রতিকার নিয়েছি। প্রতিকার নেওয়ার পরে ভাই এখন তার 4 থেকে 5 মাস পরে আস্তে 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 চেঞ্জ হতে শুরু করেছে। আচ্ছা আমার জন্য এটা যেন একটা শান্তির জায়গা হয়ে গেছে। একদম মানে সেই একটা ম্যাজিক, মানে বাড়িতে সবাই ভাবছে যে এই ছেলেটা কিভাবে পরিবর্তন হলো, একদম। এই মানে আগে এমন ছিল, পরবর্তীকালে এমন ছিল। মানে ভাবো তোমরা প্রথমবার এসে দেখালে, যা যা বললাম শুনলে, পরবর্তী যা যা ঘটবে সেটাও বললাম, তারপর প্রতিকারটা করাতে পারলে না কারণ বাবা রাজি ছিলেন না। সেকেন্ড টাইম যখন আমার কথাগুলো আরো মিলে যাচ্ছে, তখন তোমরা বাবার এগেনস্টে এসে প্রতিকার করলে এবং ওর একটা পরিবর্তন দেখতে পারলে, যে লাস্টে তুমি কি বলে যে বাড়ির লোকেরা বলছে কি করে পরিবর্তন হয়ে গেল। তাহলে এবার তুমি বলো ভাই, যে প্রতিকার না পড়েও কি বার বাড়ছিল, আর প্রতিকার পড়ার পরও কতটা নামলো, তোমার মুখেই বলো। প্রতিকার করার আগে যে পরিস্থিতি ছিল, মানে সেটা মানে মুখে বলা যাবে না এরকম, মানে চোখে কেউ না দেখলে বিশ্বাস করবে না। সেটাই মানে মানে এতটা পরিস্থিতি খারাপ ছিল, পারিবারিক আমাদের নিজেদের বাড়ির মধ্যে তো সমস্যা ছিল, ঝগড়া অশান্তি, এবং পাশে প্রতিবেশীর সাথেও নানা রকম মানে অশান্তি লেগেই থাকে। দেখো ওগুলো ভুলে যাও, যা হয়েছে সেই সময় ওগুলো একটা বাজে স্বপ্ন হয়ে ভুলে যাও। আজকে ভাই কেমন আছে, জোর গলায় জানতে চাই, আজকে ভাই কেমন আছে? আজকে এমন আছে যে প্রতিবেশী কোনো কমপ্লেন করে না, আমাদের বাড়িতে শান্তির আমেজ, মানে সবাই খুশি। এবং ভাই কি নেশাগুলো ছেড়েছে? হ্যাঁ, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। আর ওই বাজে মহিলার পাল্লা ছেড়েছে? হ্যাঁ, একদম ওইটা থেকে ছেড়ে চলে এসেছে। এটাই দরকার, এইটাই ফাইনাল অ্যান্সার, এটাই উত্তর, যে প্রতিকারে উপকার পাওয়া যায়, প্রতিকারে উপকার পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা ভাইয়ের জন্য শেয়ার করার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সেদিনকে এসে একটা জোরপূর্বক মানে সিদ্ধান্ত না নিতে, তাহলে আজকে তো ভাইটা আরো অধঃপতনে চলে যেত, তাই না? খুব ভালো থেকো। আর এরকম দাদা যেন প্রতিটা ঘরে ঘরেই পায় মানুষ, যে নিজের জন্য নয় ভাইয়ের জন্য বাঁচছে। ভালো থেকো ভাই, খুব ভালো থেকো। দেখুন শুনলেন সবাই যে একটা দাদার কতটা কর্তব্য থাকে, এবং এরম দাদারা প্রতি ঘরে ঘরেই আসে, প্রার্থনা করব। আজকে বিষয় ছিল শ্রাবণ মাসেই করুন তবে কঠিন সময় পেরিয়ে যাবে। যারা মারাত্মক কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবনটাকে চালাচ্ছেন, কোনো জায়গায় রাস্তা পাচ্ছেন না, সব দিকে অন্ধকার দেখছেন, কোথায় যাবেন কিচ্ছু বুঝতে পারছেন না, তারা কি করবেন? এই শ্রাবণ মাস জুড়ে যদি আপনি প্রতিদিন শিবের মাথায় একটু করে গঙ্গা জল ঢেলে একটু ইন্দ্র জপ আমাদের 10 ভান্ডারে বিক্রি হয়,
বেলপাতার ওপর একটু ইন্দ্র জপ দিয়ে আর একটু তিল তেল দিয়ে যদি আপনি প্রার্থনা করতে পারেন যে আমার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, হে দেবাদিদেব মহেশ্বর, হে ভোলা মহেশ্বর, হে মহাকালেশ্বর, হে ভূতনাথ, বা যেভাবে ত্র্যম্বকেশ্বর ডেকে আপনি ওখান থেকে ধূপ প্রদীপ ধূপ এবং কর্পূর আরতি অবশ্যই করবেন, করে উঠে যান। দীপ মানে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তেলের প্রদীপ দেখাবেন এবং তার সঙ্গে কর্পূর আরতি করবেন, করে উঠে যান। কিচ্ছু না, সিম্পল বেলপাতা দিয়ে 4-5টা ইন্দ্রজপ মাথায় দিয়ে তার মধ্যে একটু তিল তেল দিয়ে প্রার্থনা করুন, প্রদীপ জ্বালান, কর্পূর জ্বালান, উঠে যান। করে দেখুন শ্রাবণ মাস জুড়ে আপনি কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পেরেছেন কিনা আমায় বলবেন। আর মন্ত্র বলে কিছু হয় না, যার যেটা অন্তর থেকে আসে সেই মন্ত্র জপ করুন। কেউ ওম নমঃ শিবায় জপ করুন, কেউ মহামৃত্যুঞ্জয় জপ করুন, কেউ শিবায় 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 জপ করুন, আবার কেউ শিবম শিবায় শিবম শিবায় শিবম শিবায় জপ করুন। এখানেই শেষ করব। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আর মনে রাখবেন, আগামী 22 তারিখ থেকে 26 তারিখ আমার সমস্ত চেম্বার বন্ধ থাকবে। আমি বিশেষ কিছু কাজে কিন্তু বাইরে যাচ্ছি। আগামী 22 তারিখ বুধবার থেকে রোববার পর্যন্ত সমস্ত চেম্বার আমার বন্ধ থাকবে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন